আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়ো দিয়ে গরুর মাংসের তরকারি রান্নার রেসিপি। আর এই চাল কুমড়া দিয়ে গরুর মাংস রান্নাটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। যারা আগে খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এটা খাননি, যাদের কাছে এই রেসিপিটি নতুন, তাদের জন্য আজকের রেসিপি। আর আমার এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো এই চাল কুমড়ো দিয়ে গরুর মাংস রান্না করতে কী কী লাগছে আমি আপনাদেরকে পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। আমি যে চর্বিযুক্ত মাংস সেটাই নিয়েছি। আপনারা চাইলে চর্বিটা বাদ দিয়ে শুধু মাংসটা নিতে পারেন, আবার হাড্ডিওয়ালা যে মাংস সেটাও নিতে পারেন। আমি হাড্ডি বাদ দিয়ে শুধু মাংস নিয়েছি, আর মাংসটাতে একটু চর্বি, এই চর্বিযুক্ত মাংস আমি নিয়েছি এখানে 2 কেজি। আর আমি এসেজের টুকরো করে নিয়েছি, আর এই মাংসটা আমি ধুয়ে একটা ছাঁকনি দিয়ে পানিটা ছেঁকে নিয়েছি। আর এখানে আমি বড় সাইজের একটা কচি চাল কুমড়া নিয়েছি। আর এই চাল কুমড়োর টুকরোগুলো কিন্তু এরকম বাড়ি বাড়ি হবে। চাল কুমড়োর টুকরোগুলো যদি পাতলা হয় তাহলে কিন্তু গলে যাবে, তাই চেষ্টা করবেন একটু ভারী ভারী করে টুকরোগুলো করার জন্য। তা আমি একটা বড় সাইজের চাল কুমড়ো এরকম টুকরো করে নিয়েছি। আর অবশ্যই কচি দেখে চাল কুমড়ো নেবেন, তাহলে খেতে বেশি মজা হয়। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 2 কাপ। আর পেঁয়াজ কুচি আমি একটু বেশি দেই মাংসতে, তাহলে মাংসের ঝোলটা ঘন হয়। আমি একদম উঁচু উঁচু করে 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এখানে। আর পেঁয়াজটা আমি গুল গুল করে কুচি করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কুচি করে নিতে পারেন। আর এখানে আমি 3 চা চামচ মরিচ গুঁড়া, 2 চা চামচ হলুদ গুঁড়া, 3 চা চামচ জিরা গুঁড়া, আর 2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর পরিমাণ মতো লবণ নিয়েছি। গরুর মাংস একটু জাল হলে বেশি ভালো হয়, তাই আমি মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এখানে আমি মাংসের যে মশলা সেটা নিয়েছি 1 টেবিল চামচ। আর আমি এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর পাতিলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি তেল দিয়ে দিলাম। আমি আধা কাপ তেল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যেহেতু এটা চর্বিওয়ালা মাংস, তাই আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। তারপরেও কিন্তু অনেক তেল তেলে হবে তরকারিটা। আর এই যে দেখুন, আমি তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 2 কাপ পেঁয়াজ একদম উঁচু উঁচু করে আমি কাপ দিয়ে মেপে 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে আমি এলাচ দিয়ে দিয়েছি 12 থেকে 14টি, আর তেজপাতা কয়েকটা ছিঁড়ে দিয়ে দিয়েছি, কয়েকটা দারচিনি টুকরো করে দিয়েছি। তো এখন আমি এইগুলো ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত একটা হালকা কালার না আসে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। তো এই যে দেখুন, বাছতে বাছতে এরকম একটা কালার চলে এসেছে, আর পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিশে গিয়েছে, দেখেই তো বুঝতে পারছেন। আর পেঁয়াজটা এইভাবে কাটার কারণে কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো মিশে একদম কালার চলে এসেছে তাড়াতাড়ি। আর এরকম অবস্থায় আমি এখন মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর অল্প একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায়। আর পানিটা না দিলে কিন্তু মশলাগুলো কষাতে গেলে দেখা যায় পুড়ে যায়, কালচে হয়ে যায়, তাহলে তরকারির রঙটা সুন্দর হয় না। তাই আমি সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তো এখন আমি মশলাটা কষাবো। আর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। আমি আদা রসুন বাটা কিন্তু আপনাদেরকে আগে দেখাইনি, তা আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর এখন আমি আদা রসুন বাটাগুলো যেহেতু আমি প্রথমে দিইনি, পরে দিয়েছি, তাই আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। তো এইভাবে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর মাংসের মশলা বা যে কোনো রান্নাতেই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটা খেতে বেশি মজা হয়, এটা সবাই জানে। তো এভাবে আমি অনেকক্ষণ এই মশলাগুলো কষিয়ে নিয়েছি। এই যে দেখুন, মশলার উপরে কিন্তু তেল ভেসে এসেছে, আমার এই মশলা কষানো হয়ে গিয়েছে। তারপর আমি আরও একটু পানি দিয়ে দিলাম, মশলাটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কারণ মাংসের মশলাটা যত বেশি কষানো হয় খেতে মাংসটা তত বেশি মজা হয়, তাই আমি আরও অল্প পানি দিয়ে দিলাম। তো আমি এই পানিটা শুকানো পর্যন্ত আর মশলাটা থেকে তেল বাসা পর্যন্ত আবার কষিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমার মাংসের মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো মাংসের টুকরা দিয়ে দিব। আপনারা কিন্তু যারা চর্বি নিষেধ, অনেকেরই নিষেধ থাকে চর্বি খাওয়া, চর্বিটা অবশ্যই বাদ দিয়ে দিবেন, কারণ চর্বি খাওয়া ডাক্তারে অনেকেরই নিষেধ করে দেয়। তো চর্বিগুলো বাদ দিয়ে দিবেন, শুধু ফ্রেশ মাংসটাই নেবেন। তা আমি এক চর্বিওয়ালা মাংস নিয়েছি, এজন্য আমি চর্বিগুলো দিচ্ছি। তো আমি এভাবে সবগুলো মাংস দিয়ে দিলাম। আমার সবগুলো মাংস দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিব।
এই যে দেখুন আমি মশলার সাথে সবগুলো মাংস ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ পর নেড়েচেড়ে এভাবে মাংসটা কষিয়ে নিব অনেকক্ষণ সময় ধরে। তো এই যে দেখুন আমি আর আবার 5 মিনিট পরে আসলাম। এই যে দেখুন এটা কিন্তু উপর দিয়ে একদম বুদবুদ চলে এসেছে। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি কিন্তু একবার নেড়ে দিয়েছি। তো এখন দেখুন আবার আরও 5 মিনিট পর মাংস থেকে যে পানিটা, সেই পানিটা কিন্তু বের হয়ে গিয়েছে মাংসের। তো এখন আমি আবার নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এভাবে আমি অনেক সময় নিয়ে মাংসটা কষিয়ে নিব। আর মাংসের মজা তো কষানোতেই। আর মাংসটা কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে যায় কষানোতেই, ভালোভাবে কষিয়ে নিলে। তো এইভাবে আমি নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিয়েছি অনেকক্ষণ সময় ধরে, প্রায় পৌনে 1 ঘন্টার মতো। আর আমি এই মাংসটা কষিয়েছি প্রায় মিডিয়াম আছে। আমি হাই হিটে কিন্তু মাংসটা কষাইনি, আমি মিডিয়াম আছে মাংসটা এভাবে কষিয়ে নিয়েছি। আমার মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এই কষানোতেই, প্রায় 70 থেকে 80% সিদ্ধ হয়ে গিয়েছে এই কষানোতেই, দেখেই তো বুঝতে পারছেন। তো এখন আমি মাংসতে ঝোল দিয়ে দিব। আর পানির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। ঝোল ঝোল খেতে চাইলে ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর মাখা মাখা খেতে চাইলে পানির পরিমাণটা কমিয়ে দিবেন। আমি একটু ঝোল ঝোল রান্না করব, যেহেতু এটা চাল কুমড়া দিয়ে রান্না করব, তাই আমি একটু ঝোল ঝোল রান্না করব। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিয়েছি। আমি এখন নেড়ে চেড়ে, মাংস থেকেও কিন্তু পানি উঠেছে, তাই আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিলাম। আর এই যে দেখুন বলক চলে এসেছে। তো এইভাবে আমি আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে, এই যে দেখুন আমি মাংসের মশলাটা কিন্তু আগে দেইনি, এখন দিয়ে দিব। আর এই পর্যায়ে যদি মাংসের মশলাটা দিই তাহলে মাংসের ঘ্রাণটা সুন্দর হয়। আর এখন আমি মাংসের মশলাটা দিয়ে দিলাম। মাংসের মশলাটা দিয়ে আমি ডেকে রেখে দিয়েছি। আবার কিছুক্ষণ পর আমি আবার নেড়ে দিচ্ছি। তো এই যে দেখুন প্রায় 30 থেকে 25 মিনিট থেকে 30 মিনিট পর এইভাবে আমি মাংসটা মিডিয়াম আছে সিদ্ধ করে নিয়েছি। তো মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে দিব। আমি কিন্তু চাল কুমড়োর টুকরোগুলো আগে দিইনি, তাহলে কিন্তু চাল কুমড়োগুলো ভেঙে যাবে টুকরোগুলো, তাই আমি এই পর্যায়ে চাল কুমড়োর টুকরোগুলো দিব। আর চাল কুমড়োর টুকরোগুলো দেওয়ার পর কিন্তু 15 থেকে 15 মিনিটের বেশি আমি চুলায় রাখবো না, 15 মিনিটের মতো আমি জাল করব। আর এই 15 মিনিটে কিন্তু চাল কুমড়ো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 15 থেকে 20 মিনিটের বেশি সময় লাগবে না। আর এভাবে রান্নাটা যদি করি তাহলে চাল কুমড়োগুলো কিন্তু গলে যাবে না, আর চাল কুমড়োগুলো গলে গেলে কিন্তু রান্নাটা সুন্দর হবে না। তাই আমি চাল কুমড়োগুলো দিয়ে এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, আবার কিছুক্ষণ পর নেড়ে দিব। আর এই যে দেখুন এখন বলক চলে এসেছে চাল কুমড়োগুলো দেওয়ার পর। তো এইভাবে আমি নেড়ে চেড়ে আমি অপেক্ষা করব চাল কুমড়োগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। 15 থেকে 20 মিনিটের মতো আমি চুলায় রাখবো। আর আপনারা চাইলে চাল কুমড়োর টুকরোগুলো আপনারা যদি ছোটো করেন, আপনাদের পছন্দ মতো ছোটোও করতে পারেন। আমি একটু বড় সাইজ করে টুকরো করেছি, কারণ বড় সাইজের টুকরোগুলো করলে মাংসতে চাল কুমড়োগুলো গলে না। আবার অনেকে হয়তো বড় সাইজের টুকরো পছন্দ করে না, তারা ছোট করে দিতে পারেন। তো আমি এইভাবে মাঝে মধ্যে নেড়ে দিয়েছি। তো এই যে দেখুন এই যে তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, গরুর মাংস দিয়ে চাল কুমড়ো রান্নাটা হয়ে গিয়েছে। দেখে তো বুঝতে পারছেন চাল কুমড়োগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমার প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে গিয়েছে চাল কুমড়ো দেওয়ার পর। আর আমি তো এর আগেই মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, আগেই আমি মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আগেই চাল কুমড়ো দেওয়ার আগেই মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছিল। তো এই যে রান্না শেষ, রান্না দেখি তো বুঝতে পারছেন তেল বেশি এসেছে, আমার রান্নাটা শেষ। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আমি পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম আঁচে রান্না করেছি। শুধু মাংসটা দেওয়ার পর মাংসটা বলক আসা পর্যন্ত আমি হাই হিটে রেখেছিলাম। তারপর যখন মাংসটা বলক চলে এসেছিল
তখন আমি মিডিয়াম আঁচে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। আর যখন আমি চাল কুমড়ো দিয়েছি, চাল কুমড়ো দেওয়ার পর যখন বলক এসেছে তখন আমি মিডিয়াম লো আঁচে রান্না করেছি। আর মিডিয়াম লো আঁচে কিন্তু রান্না করলে গরুর মাংস সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আর হাই হিটে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয় না। আর এই যে গরুর মাংস আমার রান্না তো শেষ, আমি এখন একটা বাটিতে তুলে নিয়েছি, এই যে দেখুন। আর এই যে একটু তেলটা কিন্তু বেশি দেখা যাচ্ছে, যেহেতু এটা চর্বিওয়ালা মাংস, আমি একটু চর্বিযুক্ত মাংস নিয়েছি, এটাতে তেল পরিমাণটা বেশি। রান্নার শেষে যখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, উপর দিয়ে অনেক তেল উঠে এসেছে। আমি কিন্তু তেল কম দিয়েছি, তারপরও এত তেল উঠে এসেছে। তা আমি সাইড থেকে সবটা তেল ফেলে দিয়ে যখন খাবো তখন আমি সাইড থেকে তেলটা ফেলে দিব। এই তেলটা খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো না। তো আপনারাও এরকম যদি তেল বেশি উঠে তখন তেলটা ফেলে দিবেন খাওয়ার সময়। তো আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।